আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমি আছি নিয়াজ মাকদুম। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন বরিশাল ১ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেবের ছেলে যুবদল নেতা আরাফাত বিল্লাহ। তিনি ছাত্র জীবনে ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন। আরাফাত ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার একটি ঘটনা বেশ আলোচিত সারা বাংলাদেশে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে। গণমাধ্যম বিষয়টিকে খুব ভালোভাবে তুলে এনেছে। আমি যদি আপনার কাছে জানতে চাই যে গত ৭ই নভেম্বর গৌরনদীতে যে সমাবেশ হয়েছিল সেখানে কি হয়েছিল? ৭ নভেম্বর হচ্ছে, আপনি জানেন, আমাদের ঐতিহাসিক সেপে জনতার বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে গৌরনদী বিএনপি একটি জনসভার আয়োজন করেছিল। সেই প্রোগ্রামে আমাদের ধানের শীষের যে আমাদের বরিশালে ১ আসনের প্রার্থী বিএনপি প্রার্থী জনাব জহিরুদ্দিন স্বপন, উনি গেস্ট ছিলেন, এবং আমাদের বিএনপির যুব মহাসচিব হুমায়ুন কবির ভাই, উনি গেস্ট ছিলেন। সেই প্রোগ্রামে আমিও ছিলাম আমন্ত্রিত, এবং আমাকে বক্তব্য আমি রাখি সেখানে। আমার সেই বক্তব্য ছিল অ্যাকচুয়ালি ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া। জি, তো ভোট চেয়েছি এবং আমি সেই একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো আমার এই ভোট চাওয়া এবং আমার এই উদাহরণটাকে কেন্দ্র করে জামাত ইসলামের লোকজন পরবর্তীতে আমাকে বিভিন্নভাবে ডিফারেন্ট ব্যাখ্যা দাঁড় করায়, এবং আমার বাবাকে এবং আমাকে দুজনকেই নানামুখী চাপ দেওয়া হয় সেখান থেকে, এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। সামগ্রিকভাবে হচ্ছে একটি বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। আচ্ছা, ওই বক্তব্যের পরে কি আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ছেদ হয় কিনা? আমার বাবা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আমার মঠবাড়িয়াতে যুবদলের কেন্দ্রীয় কমিটির যে সহ আন্তর্জাতিক সম্পাদক আর মামুন খান, উনি একটি প্রোগ্রাম করেছেন আপনার একত্রিত দফা নিয়ে, পিপলস ডায়ালগ, সেটার আমি অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ছিলাম। তো সেই প্রোগ্রাম করে ঢাকায় যখন ব্যাক করলাম, আমি তো ঘুমিয়েছিলাম, আমি ভোরে ব্যাক করেছিলাম, ঘুমিয়েছিলাম, আমি জানি না। আমার স্ত্রী ঢাকায় ছিলেন তখন, উনি আমাকে ডেকে বললেন যে দেখেন ফেসবুকে এগুলো কী অবস্থা। পরে খুলে দেখে বাবা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমি যে বক্তব্য দিয়েছি এই বক্তব্য নমিনির বিপক্ষে নাকি গিয়েছে, এবং এই কারণে উনি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। আচ্ছা, আমি যদি একটু বলি যে ওই দিন সমাবেশে আপনি কি বলেছিলেন, আমি যদি একটু পড়ে শোনাই। জি প্লিজ। সেটা হলো, আপনি সেই সমাবেশে বলছিলেন, যদি আপনাদের কেউ বলে আপনারা যেই বিমানে উঠেছেন সেই বিমানের পাইলট ইউটিউব দেখে বিমান চালানো শিখেছে, আপনারা কি সেই বিমানে ভ্রমণ করবেন? কেন করবেন না? তার কারণ বিমানের পাইলটের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অভিজ্ঞতা নেই। আমাদের স্বপন ভাই 2 বার এমপি, তার পূর্ব অভিজ্ঞতা আছে। সুতরাং আমরা আমাদের সুরক্ষার স্বার্থে অবশ্যই স্বপন ভাইয়ের পাশে থাকবো এবং আমরা তাকে বিজয়ী করব। এখানে আমার কথা হচ্ছে যে পাবলিকলি আপনি কি বলতে পারেন যে আপনার বাবার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই? এটা কি কোনো বাবা তার সন্তানের মুখ থেকে শুনতে অভ্যস্ত কিনা? খুব মজার প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। এই প্রথম কেউ আমাকে এই প্রশ্ন করলাম, এটা খুব প্রত্যাশা করি এই প্রশ্নটা। আমি সেখানে স্পষ্ট করে বলেছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে পার্লামেন্টকে মিন করেছে। আমি মনে করি একটি পার্লামেন্ট একটি প্রতিষ্ঠান যেখানে একবার আপনি ঢুকলে আপনি 5 বছরে ওই প্রতিষ্ঠান থেকে আপনি জ্ঞান অর্জন করবেন, যা পরবর্তীতে আপনাকে আরো দক্ষ করে আপনার কাজের অ্যাঙ্গেলকে আরো ওয়াইড করবে। আমার বাবা একজন বিখ্যাত ওয়াইজেন, এডুকেটেড মানুষ। তার শব্দ চয়ন, তার বাচনভঙ্গি, তার লেখা দেখলে আপনারা বুঝবেন উনি একজন রাইটার। আমার ফাদার কয়েকটা বই আছে প্রকাশিত। তা আমি তার সন্তান হয়ে বাবাকে এই কথা বলবো, এটা কিভাবে হয়? এবং আপনাদের কথার পৃষ্ঠে কথা বুঝতে হবে। আমি যদি বাবাকে অশিক্ষিতই বলি, তাহলে পক্ষান্তরে আমি এক্সাম্পল দেবো আমার প্রার্থীর সঙ্গে, জহিরুদ্দিন স্বপনের সঙ্গে। তাহলে আমি কি বলবো যে আমার বাবা অশিক্ষিত, সে হচ্ছে শিক্ষিত? এটা তো বলা উচিত ছিল আমার। সেটা না বলে আমি কেন পার্লামেন্টে গেলাম? এই যে জামাত ইসলাম একদম ইনটেনশনালি এটাকে মিস ইন্টারপ্রেট করে আমার ফাদারের দিকে চাপিয়েছে, এবং আমাকে তারা দোষী করছে, দায়ী করছে আমি নাকি বাবাকে অসম্মানিত করেছি কথা বলে। জহিরুদ্দিন স্বপন ভাইও তো অভিজ্ঞতা যে মানে এবারই হয়েছে তা না, সে প্রথম যখন পার্লামেন্টে গিয়েছিল তখনও তো সে নতুন ছিল। আপনার বাবাও তো সেই হিসাবে নতুন হিসাবে যেতেই পারে। আমি আপনার সঙ্গে অ্যাগ্রি করি, স্ট্রংলি অ্যাগ্রিড উইথ ইউ। প্রথম বিষয় হচ্ছিল, একটি রাজনৈতিক দল অথবা প্রার্থী যখন মাঠে কাজ করেন তখন তাকে একটি ফর্মুলা মেনটেন করতে হয়। এটা নির্বাচনী ফর্মুলা, কৌশল। সেটি হচ্ছে আমার সম্পর্কে আমি কি বলবো, আর
মানে আমি আমার সম্পর্কে কি বলবো, আমি তার সম্পর্কে কি বলবো, সে আমার সম্পর্কে কি বলবে এবং সে তার সম্পর্কে কি বলবে, এইটি যদি কোনো প্রার্থী এবং কোনো দলের ঠিক না থাকে তাহলে এই ধরনের বিষয় তো আরো সামনে আসতে পারে না। এখন ধরেন আমি বললাম না, অন্য কেউ বললো, জামাত কিভাবে এটাকে ব্যাখ্যা দিত, এটা ডিফারেন্ট জামাত কিভাবে করতো। সো এই যে আমরা যে বক্তব্য দেই, রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বক্তব্য স্পষ্ট করা উচিত, বলা উচিত। এখানে মানবিকতার কোনো সুযোগ নাই। এখানে কাউন্টার হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আমাকে সেই পলিসিগুলো আগে থেকে ঠিক করে রাখতে হবে। এখানে তো এটা বিষয়টা হচ্ছে জানেন, মেয়ে মানুষের গ্রামের যে আপনার মহিলারা আছে ঝগড়া করে, খুব ঝগড়ার মহিলা, বিষয়টা জাস্ট সেরকম হয়ে গেছে। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামাতে কোনো বক্তব্যই ছিল না। জামাতের বক্তব্য ছিল আমি কাফের, বক্তব্য ছিল কুলাঙ্গার, বক্তব্য ছিল এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো, মরে যাওয়া ভালো। এটা যদি এটা কি জামাতের দায়িত্বশীল কোনো পর্যায়ে থেকে আপনার আগলঝাড়া উপজেলার সেক্রেটারি আমার ফোনে আছে, আমি দেখাতে পারবো আপনাকে, ওনার স্টেটমেন্টের সারমর্ম হচ্ছে এটা, এরকম আপনাকে বলি যে বাবার কুলাঙ্গার সন্তান। তারপর লেখা আছে আমরা সবাই নুহু আলাইহিস সালামের ঘটনা জানি, তার ছেলে কেনানের কথা আমরা জানি, এটা হয়তো সেই কেনানই হবে। মানে নুহু আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে কাফের ছিল। তা আমার বাবা হচ্ছে নুহু আলাইহিস সালামের মতো নবী, আর আমি হচ্ছে কাফের। এটা একটা উপজেলার জামাতের সেক্রেটারি আপনার হচ্ছে কি বলে ফেসবুক স্ট্যাটাস। আচ্ছা, এরকম তো অসংখ্য, সারা বাংলাদেশে অসংখ্য জামাতের দায়িত্বশীল পর্যায়ের লোকজন আমাকে এইভাবে গালিগালাজ করেছে। আচ্ছা, এই ঘটনার পর কি আপনার বাবার সাথে আর কোনো কথা হয়েছে আপনার? আমি বাবাকে দুবার ফোন দিয়েছি, আমার ফোন ধরেন নেই। বাট আমি অনেস্টলি স্পিকিং আমি বাবাকে প্রচন্ড ভালোবাসি, খুব নাইস বন্ডিং ছিল আমাদের মধ্যে। হ্যাঁ, আপনার একটা গল্প আমরা শুনেছি যে কোনো একটা কোর্টের মানে চত্বরে হয়তো আপনাদের দেখা হয়েছিল, আপনার বাবা আপনার হাতে কিছু টাকা গুঁজে দিচ্ছিলেন। আপনি হ্যাঁ, এটি হচ্ছে আমি যখন পঞ্চমবার লাস্টবার যখন আমি অ্যারেস্ট হই এবং আমি জেল খাটি 2018 সালে, আমার বাবা ঠিক তার 1 মাস আগে জেলে ছিলেন। আমাদের পরিবারে আমার 3 জনই, আমার 3 ভাই, আমরা 2 ভাই এবং বাবা, আমরা 3 জন জেল খেটেছি। তো ওই বরিশাল জেলে আমি যখন ছিলাম, বাবা ওই জেল থেকে বের হওয়ার পর আমাদের তো রেগুলার হাজিরা ছিল আর কি। তো নর্মালি হতো কি, ঢাকা থেকে যাওয়ার সময় আমি বাড়িতে বলতাম না, কারণ অনেক জ্যামজট থাকতো, এখানে জ্যাম ছিল অনেক। ওই যানজটের কারণে হচ্ছে আমি টাইমিং করতে পারতাম না, অনেক সময় ঢাকায় কাজ করতাম, আমি হাজিরাতে চলে আসতাম। তখন তো আমরা এক ধরনের বেকার, ছাত্র সংগঠন করে এই সময়। আর 2000 কত সাল 10 সাল থেকে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে কিন্তু আমার ফাদার আমাকে কোনো টাকা পয়সা দেন না। এবং বোধহয় আমি একটি বিরল উদাহরণ হতে পারি বাংলাদেশে, আমি আমার বাবা আপোষ এই বিষয়টাকে আমরা মেনে নিয়েছি। আমার বাবা 2010 সালের পর আমাকে বলেছেন, বাবা তুমি জব করবা নাকি তুমি রাজনীতি করবা? আমি রাজনীতি করব। ওকে ফাইন, তুমি যে পলিটিক্স করো, তোমার যে ইডিওলজি এবং আমার যে ইডিওলজি এটা সাংঘর্ষিক। এবং আমি তোমাকে আমার ইনকাম থেকে তোমাকে পয়সা দেবো, তুমি সেই পয়সায় তোমার নিজের এক্সপেন্স বেয়ার করবা, তুমি মান্থে তুমি বেয়ার করো, তোমার নিজের সব খরচ চালাবা, এবং তুমি সেই টাকা দিয়ে তুমি আমার রাজনৈতিক দলের ভিন্ন মতের একজন দল তুমি করবা, এটা আমি মেন্টালি মানতে পারবো না, সরি। মানে বিষয়টা হলো এরকম, আপনি ছাত্রদল করার কারণে আপনার বাবা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এরকম? এটা শুধু ছাত্রদল না, আমি যদি অন্য কোনো সংগঠনও করতাম জামাত ইসলাম বাদ দিয়ে, আমার ফাদার হয়তো এটা অ্যালাউ করতেন না। উনি যেমন দলের প্রতি খুব অনেস্ট, আই থিঙ্ক আমি আমার পার্টির প্রতি অনেস্ট। এবং আমি তাকে বলেছি, আব্বু আপনি কি হ্যাপি আমাকে টাকা না দিয়ে? বলেছে হ্যাঁ, আমি আমার জায়গায় ঠিক আছি, আমি মনে করি তুমি আমার এই পয়সা নিয়ে খরচ করলে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। ওকে ফাইন, আমি এটা মেনে নিয়েছি। আমি আপনাকে বলি, আমি আজকে যে অন ক্যামেরা বলছি, আমার লাইফে এমনও ঘটনা আছে, আমি একটা না 19 দিন ডাল দিয়ে ভাত খেয়েছি, বাবাকে কোনো ফোন দেই নেই, আমার কোনো পলিটিক্যাল পার্টির কারণে আমি ফোন দেই নেই। আপনার এই ঘটনার পরে মানে বেশ আলোচিত ঘটনা, আপনার পার্টির যেই দল করেন, বিএনপি করেন, যুব দল করেন, এখন এর আগে ছাত্রদল করেছেন, এই পার্টির কোনো সিনিয়র বা দায়িত্বশীল পর্যায় থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে, বা তারা কি বলছে? আমার পার্টির তো ইচ অ্যান্ড এভরিওয়ান আপনি দেখেছেন, এটি আমি যদি ভুল না করে থাকি, লক্ষ লক্ষ নেতা কর্মী তারা আমার পক্ষে স্ট্যান্ড নিয়েছেন, আমার দলের সিনিয়ররা খোঁজখবর নিয়েছেন এবং তারা আমাকে সাহস দিয়েছেন। তবে হ্যাঁ, একটি জিনিস খুব ভালো লেগেছে আমার, সেটি হচ্ছে আমাদের সিনিয়র যারা আছেন প্রত্যেকে একটি কথা বলেছেন যে আরাফাত, তুমি তোমার বাবার সম্মানের বিষয়ে সতর্ক থেকো। আমার যে ক্যান্ডিডেট বরিশাল 1-এর জহিদুল স্বপন, উনি আমাকে ফোন করেছেন, টেক্সট করেছেন আমাকে যে ইন ফিউচার তোমার বাবার সম্মানের সঙ্গে
কিন্তু মানে তোমার যে মর্যাদা সে সম্পর্কিত এই বিষয়ে তুমি খেয়াল রাখবে। এই তো বিষয়টা কি এরকম হয় না, মানে এরকম তো হতে পারে যে মানুষ এরকম ভাবতে পারে যে আপনার বাবা জামাত ইসলাম করেন, আপনি বিএনপির মঞ্চে এসে আপনাকে মানে সেভ করার জন্য আপনার বাবার বিপক্ষে কথা বললেন। আমি রাজনীতি করি হচ্ছে আজকে 25 বছর, 25 ইয়ার্স, এবং আমার বাবা কিন্তু লং টাইম রাজনীতি করে। আমার বাবা কিন্তু একদম কিংবদন্তি মানুষ, আল্লাহ তাকে একদম মৃত্যুর হাত থেকে ফিরিয়ে দিয়েছেন। জামাত ইসলামের প্রথম শহীদ যাকে বলা হয়, সিরাজগঞ্জের শাহবাজ মাস্টার নাম ওনার, উনি প্রথম শহীদ বলা হয় জামাত ইসলামের। আমার বাবা উনি একসঙ্গে ছিলেন। আমার বাবা 4.5 ঘন্টা একটা পুকুরের মধ্যে লুকাচ্ছিলেন উনি। তখন হচ্ছে আবার মোস্ট জাসদ ও অ্যাটাকটা করেছিল, এবং তারা কোচ, মাছ ধরার যে কোচ, সেই কোচ দিয়ে পুরা পুকুরে আপনার হচ্ছে করেছে আর কি, বাবাকে হত্যা করার জন্য। যাক, আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি সেই বাবার সন্তান। আমি যে পার্টি করি লুকে চুরে করি না, আমি তো গুপ্ত না, আমার প্রকাশ্য। আমি এই বিএনপিতে 7টা পদ পেয়েছি এই পর্যন্ত আমার এই পথ চলাতে। আমাকে তো পার্টি জেনে শুনে এখানে দিয়েছে। আমি ধারাবাহিকভাবে ফেসবুকে আমি যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, ইনফ্যাক্ট আমি আমার নিজের পার্টির যদি কখনো ভুল হয় আমার অজস্র লেখা পাবেন, আমি সেখানে সমালোচনা করেছি, আমি লিখি। কিন্তু আমাকে কেন ওইখানে গিয়ে এইটা জাস্টিফাই করতে হবে? আমার বাবা জামাত করে, আমার পার্টির লোকজন জানে না? আমার পার্টির চেয়ারম্যান জানেন না? আমার চেয়ারপারসন জানেন না? আমার পার্টির হাইকমান্ড জানেন না? প্রত্যেকেই জানেন আমার ফাদার কি। আমাকে তো কেউ প্রশ্ন করে নাই কোনোদিন, আমাকেও জিজ্ঞাসাই কখনো করে নাই তোমার বাবা কেন জামাত করে। জামাতের হেডেক থাকতে পারে আমাকে নিয়ে, আমার পার্টির হেডেক দেয়। ওখানে গিয়ে আমার কেন ক্লারিফাই করতে হবে এটা? যে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হলো শুধুই কি রাজনৈতিক একেবারে? হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, আপনি শ্রাবণকে চিনে থাকবেন। ও আমাদের ইমিডিয়েট জুনিয়র ছোট ভাই, আমার খুব কাছের মানুষ। শ্রাবণ যখন আপনার এইভাবে ওর মানে পরিবার ত্যায্য হয়, পরিবার ছিন্ন হয়, আমি তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম একটি, যে আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই। আমরা একটি পলিটিক্যাল হারমোনি চেয়েছি, যেখানে আমরা সবাই আমাদের কথা বলতে পারবো, কিন্তু আমরা এক ছাতা নিচে বসবাস করবো। একটি বাংলাদেশ আমাদের, এটি আমার দেশটাকে ওন করি। আমি কি চাইলেই ইন্ডিয়া চলে যেতে পারবো, পাকিস্তান যেতে পারবো, আমি থাকতে পারবো? চাইলে তো হয় না এটা। তাহলে এই দেশের নাগরিক হিসাবে আমার যে মত প্রকাশের স্বাধীনতা, এটা থাকবে। আমার বাবা জামাত করে, আমার ছোট ভাই ছাত্রলীগ করতে পারে, আর একটা ভাই আওয়ামী লীগ করতে পারে, একটা ভাই বিএনপি করতে পারে, কেউ ইসলামী আন্দোলন করতে পারে, কিন্তু আমরা আমাদের মতটুকু প্রকাশ করবো কাউকে কটাক্ষ না করে, কাউকে কষ্ট না দিয়ে। সেই জায়গাটুকু আওয়ামী লীগ ধ্বংস করে দিল আজকে একটা ছেলেকে ত্যায্য করার মধ্য দিয়ে। আনফর্চুনেটলি আওয়ামী লীগ যে আচরণ শ্রাবণ সঙ্গে করেছিল, জামাত একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল দাবি করে তারা ঠিক আমার সঙ্গে আচরণটাই করলো। এবং আমি আপনাকে মানে খুব বোল্ডলি একটি কথা বলতে পারি, আমার বাবা স্বেচ্ছায় কাজটি করেননি। তার উপরে এমন চাপ সৃষ্টি করা হয়েছে স্থানীয় লোকাল যারা নেতাকর্মী। এবং আপনি জানেন, আমার বাবা স্ট্যাটাস দেওয়ার পরে আমাকে নিয়ে আরো বেশি ট্রল হয়েছে, তাদের মধ্যে অনেক ট্রল তারা করেছেন, এবং তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন যে হ্যাঁ, কামরুল হাসান সাহেব ঠিক কাজটি করেছেন। কুলাঙ্গারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। আপনার কি যে বাবার সাথে সম্পর্ক নষ্ট হলো একেবারে, পরিবারে তো আপনার ভাইয়ের আছে, বোন আছে, মা আছে, তাদের সাথে সম্পর্ক কি স্বাভাবিক আছে? দেখেন, আমি খুবই পরিবার স্পর্শী একজন মানুষ। আপনি আমার এলাকায় খোঁজ করে জানবেন এটা। আমি প্রায় সময় বিভিন্ন অকেশনে আমি আয়োজন করতাম, আমি এক্সপেরিয়েন্স বেয়ার করতাম এটা। হ্যাঁ, আমার ভাই বোন আমরা সবাই একসঙ্গে পিকনিক টাইপসে করতাম, খুব মজা করে আমরা করতাম। এখন এই ঘটনার পরে খুব স্বাভাবিকভাবে আমার মা অনেক কষ্ট পেয়েছেন এইটা, উনি স্টিল নাও কান্নাকাটি করেন এটা। আমার বাবা আমার ফোন রিসিভ করেন না। আমার ছোট ভাইগুলো তারা আসলে খুবই মর্মাহত। আমার ওয়াইফ, মানে আমি গতকালকে গিয়েছিলাম গড়নদী, আমার বাড়ির সামনে গিয়ে আমি আমার বাসায় ঢুকতে পারিনি। মানে এটা একটা কেমন বিষয়। আমি কেউ কি বাধা দিয়েছে? না, কেউ বাধা দেয়নি। তাহলে কিন্তু আমি যদি আজকে যাই এখানে, আমার একটা জিনিস, আমার এই ভয়টুকু আছে যে ওইখানে ঢোকার সঙ্গে সঙ্গে কি ধরনের রিয়াকশন হতে পারে। এই যে আমি মুখোমুখি হব আর কি, এটা আমি আসলে নিতে পারতেছি না। মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখানে যে একটা পক্ষ প্রচন্ড খুশি হয়েছে যে ঠিক আছে, একদম যথোপযুক্ত শাস্তি তার, আর একটা পক্ষ কষ্ট পেয়েছে, আমার দল কষ্ট পেয়েছে।
জামাতের যারা আছেন, জামাত শিবিরের যারা আছেন লোকাল নেতা, তারা প্রচন্ড খুশি হয়েছেন। আপনার ভাইরা কি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত? আমার ইমিডিয়েট ছোট ভাই ছাত্রদলের প্রাইভেটে এজিএস ছিল, বাট ইদানিং দেখলাম যে সে বাবার পক্ষ তো সবাই নিতে পারে এখানে। হ্যাঁ, তার সিম্প্যাথি অবশ্যই আছে, আমারও যেমন আছে বাবার প্রতি সিম্প্যাথি, তারও আছে। কিন্তু আমি আমার মতাদর্শ যেটি সেটাকে আমি স্ট্রিক্ট, এখানে আমার কোনো কারোর সঙ্গে কোনো আপোষ নাই। ওর হয়তো বা একটু উইকনেস ও অথবা রাখতে পারছে না। আমার ছোট ভাই একদম ছোটটা, ও তেজগাঁও কলেজের সহসংঘ সম্পাদক ছিল। আমার চাচা জেলা বিএনপি রানিং সেক্রেটারি বরিশাল উত্তর জেলার। আমার কাজিন ব্রাদার ভিপি স্বপন, সাবেক ভিপি, সাবেক সভাপতি ছাত্র দলের। আমার ভাতিজা রুবেল উপজেলা সভাপতি ছাত্র দলের। তার মানে কি আপনার বাবা একাই জামাত ইসলাম করে আপনাদের? আমার বাবা জামাত ইসলাম করেন একা, এবং আমার চাচা দুজন আছেন, ওনারাও জামাতের ওই লেভেলের না, ওনারা আমার বাবার মতো এরকম আসলে। এই যে আপনারা ভাইরা অন্য একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, আপনার বাবা জামাত থেকে সংসদ সদস্য নির্বাচন করছেন, এমপি ইলেকশন করছেন, সেক্ষেত্রে তিনি খুব বেশি বিব্রত হচ্ছেন না? এতে কি তার যে এলাকার যে অবস্থান সেখান থেকে সে দুর্বল হয়ে পড়ছেন না? দেখেন, সন্তান দিয়ে কোনো ভোট হয় না, চেয়ারম্যান ভোট হয়। এটা লোকাল গভর্নমেন্টে আপনার সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক খারাপ থাকলে এটা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ইম্প্যাক্ট পড়ে। আমি কিন্তু দীর্ঘদিন ধরে ইলেকশনের সঙ্গে কানেক্টেড। আমি ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজমেন্টে আমি ঠিক এক্সপার্ট, অনেক বড় শব্দ, বাট আমার দক্ষতা আছে এই বিষয়ে, আমি কাজ করি। আমার যেটা অ্যানালাইসিস, কখনো সন্তান এবং আপনার পরিবার জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম ইম্প্যাক্ট ফেলে না। কারণ আপনার পলিসি তো আপনি যেটা বলেন সেগুলো সন্তান কেন্দ্রিক বলেন না, পরিবার কেন্দ্রিক বলেন না। আপনার জাতীয় সমস্যা নিয়ে কথা হয়, আপনার লোকাল যারা ভোটার আছেন তাদের সমস্যা নিয়ে কথা হয়। এখন জামাত ইসলাম যদি এটাকে ওভারকাম করতে পারে, তারা যদি মনে করেন আমার কোনো সমস্যা হবে, তাদের উইকনেস এটা, আমি মনে করি যে আমার জায়গায় আমি যদি হতাম, আমার সন্তান এটা করলে আমি এটাকে কোনো মাথায় নিতাম না। এটা মানে এই ঘটনায় কি উপকৃত হলো, স্বপন ভাই না আপনার বাবা? অপকার বুঝি না, আমি তো কোনো ইন্টেনশন এটা করিনি। বিষয়টা এরকম হতো যে আমার একটা ইন্টেনশন ছিল আমি কাউকে বেনিফিটেড করব, সেটা আপনাকে বলতে পারতাম এখানে। তবে এতটুকু বলতে পারি, প্রত্যেকটা ঘটনার পরে রাজনৈতিকভাবে এটা বেনিফিট নেওয়ার আপনার একটা ওয়ে তৈরি হয়। এটা এখন কে কাজে লাগাচ্ছে, কে কাজে লাগাবে, ইটস আপ টু দেম। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি, আমি এখনো ঠিক একই জায়গায় আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি একই জায়গায় থাকবো, যে আমি জাতীয়তাবাদের একজন খাঁটি সৈনিক। আপনি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়েছেন, জনশ্রুতি আছে এখানে যারা পড়ে তাদের বেশিরভাগই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়। তা আপনার বাবা কি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তামিলুল মিল্লাতে পাঠিয়েছিলেন কিনা, বা তামিলুল মিল্লাতে পড়লেই কি ছাত্র শিবির করতে হয় কিনা? আমার ব্যাচমেট আমি 4 জনকে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। লাভলু তার মধ্যে একজন, আমাদের সুদর্শন হলের সাবেক সেক্রেটারি করিম ভাই, আব্দুল করিম সরকার, ফুলবাড়ি থেকে ইলেকশন করার চেষ্টা করেছিলেন করিম ভাই, যুবদলের সাবেক কেন্দ্র নেতা। তার সরাসরি শিষ্য ছিল এই লাভলু, আমার বন্ধু। লাভলু বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমরা যারা শিবির করতাম না, মিল্লাত থেকে আমাদের সঙ্গে এক ধরনের ইন্টারনাল একটা ঐক্য ছিল। আমরা বুঝতে পারতাম যে শিবির করো না, এটা একটু শিবির অপছন্দ করে, শিবির থেকে দূরে থাকি, এরকম আমরা বুঝতে পারতাম। আমরা মিল্লাতে পড়লে শিবির করতে হবে এরকম না। তামিল মিল্লাত একটা প্রতিষ্ঠান যারা কখনোই আপনাকে শিবির করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে চাপ দিবে না, বাট ওই যে পরিবেশটা সেটা আপনাকে বাউন্ড করবে, অথবা আপনাকে ফোর্স করবে, অথবা আপনি ওদের সঙ্গে কানেক্ট না হলে আপনার হোস্টেল ফ্যাসিলিটি যেটা বলেন সেটা আপনাকে ধরেন এক ধরনের, ওদের সঙ্গে কানেক্ট না হলে আপনাকে টেকনিক্যালি এক ধরনের ইগনোর করা হবে। তো একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অথবা আলিমের স্টুডেন্ট অথবা দাখিলের স্টুডেন্ট, মানে এসএসসি এইচএসসি লেভেলের স্টুডেন্ট, ওরা কিন্তু ইগনোরেন্স নিতে পারে না। যে মানুষের চাপ কিন্তু একটা, যে আমি শিবির না করার কারণে আমাকে এই জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে, অথবা আমাকে কর্নার করা হচ্ছে, আমাকে এক শ্রেণীর লোক একটু অ্যাভয়েড করছে। এই কর্নারটা কারা করে? নিঃসন্দেহে শিবিরের লোকজন। মানে ওখানকার প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষক বা গভর্নিং বডি বা এই ধরনের কোনো জায়গা থেকে কোনো কিছু না? কোন টিচার আজ অবধি তামিলনাড়ুতে কোন টিচার আপনাকে শিবির করার জন্য ফোর্স করে নাই, আমি দেখিনি কখনো। হতে পারে অন্য কারোর সঙ্গে, আমার এক্সপিরিয়েন্স নাই এটা, নিঃসন্দেহে। এবং আমি এখনো তামিলনাড়ুতে গেলে আমার শিক্ষকরা আমাকে বুকে জড়ায় ধরে, এটা আমার অনেক বড় প্রাপ্ত। এটা আমি কালচারাল কাজ করতাম তামিলনাড়ুতে, আমাদের নিজস্ব একটা কালচারাল উইং আছে এখানে, মিল্লাতে নিজস্ব উইং। আমার টিচাররা এখন আমাকে সবাই জানেন আমি বিএনপির রাজনীতি করি, ইচ এন্ড এভরি সবাই জানেন, কিন্তু আমাকে আমি গেলাম আমি কাছে ওনারা যদি কোনো টিচার কখনো মিলাতে ইনফ্লুয়েন্স করেন না পলিটিক্যালি, এটা ট্রু। বাট এনভায়রনমেন্ট যেটা আছে, যেন ওদের হল কমিটি আছে,
তরুণরা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা থানা সমমানের শিবিরের। ওর যে প্রেসিডেন্টটা সে হয় থানার প্রেসিডেন্ট, ওইটা সংগঠনের একটা বড় ইউনিট ওটা। তো এত বড় ইউনিটের মধ্যে আপনি যদি তাদের সঙ্গে মানে ম্যাচ করে না চলতে পারেন তাহলে পরিস্থিতিটা কি হয়, ওইটাই হয় এখানে। বরিশালে 1 আসনে আপনার বাবার রাজনৈতিক অবস্থান কেমন, কতটুকু জনভিত্তি আছে তার? এইটা তো আসলে ডেটার বিষয়, আমার এই ডেটা আমি বলতে পারবো না কেমন আছে, সেটা আসলে কি বলাও ঠিক না। মানে কেমন জনভিত্তি কেমন কি, যেমন ধরেন কোনো প্রার্থী যখন যায় কোনো ভোটারের কাছে, উনি কখনো বলে আপনাকে ভোট দিব না, তা আপনি কি ডেটা বেজে আপনি এটা আপনাকে সাব্যস্ত করেন যে না আপনার সবাই আপনার সমর্থক, সবাই আপনাকে ভোট দিবে, এটাকে প্রেডিকশন করতে পারি আমরা। তো আমি ওই জায়গায় কোনো অ্যান্সার করতে চাই না। সে কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে স্বপন ভাইয়ের সাথে, মানে সে তো কন্টেস্ট কি করতে পারবে এরকম কিছু? কন্টেস্টে নেমেছে, তো প্রত্যেক দল তো বলে, যেমন হাত পাখা খুবই মাইনর ভোট আপনার গণদের, সেও বলছে আমি কন্টেস্ট করব। যে স্বতন্ত্র করবে, যদি কেউ করতে চায় সেও বলবে কন্টেস্ট করব। সবাই তো কন্টেস্ট করবে, আসলে কন্টেস্ট করে ওই যে কাছাকাছি থাকা এই অবস্থায় যেতে পারবে কিনা। তবে হ্যাঁ ঠিক আমি বলি, জামাত ইসলামের যে প্রিভিয়াস ভোটগুলো আছে আমরা যদি ছিল খেয়াল করি, জামাত ইসলামের ভোট খুব বেশি ওখানে ছিল না, সর্বোচ্চ বোধহয় 18,000 পেয়েছিল একবার। আচ্ছা, তো আমার বাবার হ্যাঁ ক্যাপাসিটি অনেক ভালো, নিঃসন্দেহে উনি খুবই ভালো, মানে এলোকেন্ট, আমার ফাদার ভালো কথা বলতে পারেন নিঃসন্দেহে, এবং উনি পরিবেশ বুঝে কথা বলতে পারেন। হ্যাঁ এইটা হয়তো বা অন্যের জন্য কিছু ভোট কাস্ট করতে পারে এইটা, অথবা জামাত ইসলাম ধারণা করে তারা পাস করবে। আমার মনে হয় আমরা নির্বাচনের দিকে তাকিয়ে থাকি। আমরা ব্যক্তি হিসাবে কেমন, এলাকার মানুষের কাছে আপনার বাবা কেমন? আমার বাবার নামে আপনি কোনো ব্যাড ক্লেম পাবেন না। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত দিল খোলা মানুষ। আমার সঙ্গে আমার বাবার এতগুলো ঘটনার পরে নর্মালি কি হতো, অন্য কিছু রিয়াক্ট করতো, হ্যাঁ আপনি আমাকে টাকা পয়সা দেন না, অথবা এই ঝামেলা সেই ঝামেলা, আমি কোনো রিয়াক্ট করিনি। তার সঙ্গে আমার সঙ্গে বাবার খুব আপোষে হতো আর কি। আচ্ছা ঠিক আছে আব্বু আপনি এটা চান না, আপনি কি এটা করলে হ্যাপি, হ্যাঁ আমি এটা হ্যাপি, আব্বু এটা করলে আমি হ্যাপি। এইভাবে আমরা আপোষে সব কিছু সেট আপ করে নিতাম আর কি। মানে আমি দেখতাম যে রিয়াক্ট করে লাভটা কি ভাই, রিয়াক্ট করে লাভ হবে না, এখানে সম্পর্ক নষ্ট হবে। আমি একটা ভালো সম্পর্ক রাখতে চাই। সজ্জন ব্যক্তি, নিঃসন্দেহে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান রয়েছে, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, সেগুলো কিন্তু আমার বাবা সব এগুলো মেনটেন করেন। এবং হচ্ছে আমার বাবার হাতে প্রচুর মসজিদ নির্মাণ হয়েছে, প্রচুর পরিমাণে, এবং ওনার দানের হাত খুব উন্মুক্ত। সব দিক থেকে আমার বাবা একজন ভালো মানুষ, নো ডাউট। রাজনৈতিক প্রশ্নে আমি শুধু এটুকু বলবো যে একজন মানুষ হিসেবে ভালো এক জিনিস, রাজনৈতিক আদর্শ ধারণ করা হচ্ছে একটা জিনিস। অন্ততপক্ষে আমার বাবার যে দল, তাদের উচিত আমাকে আমার কথা বলতে দেওয়া, আমাকে যেন তারা আমার কথার, আওয়ামী লীগ যা করেছিল ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদই হয়ে উঠেছিল আওয়ামী লীগ, ওনারা যেন, ওনারাও তো অলরেডি ফ্যাসিবাদী ওনারা হয়ে গিয়েছেন, আমি নিজে তার প্রমাণ। তো ওনারা যেন ওখান থেকে সরে আসেন, তার দল যেন সরে আসে, ফ্যাসিবাদী না হয়ে প্রত্যেক কি কথা বলতে দেন আপনারা কাউন্টার বক্তব্য তৈরি করেন, কাউন্টার ন্যারেটিভ তৈরি করেন, কিন্তু কখনো কারোর কথা বলার মুখটা আল্লাহর রাস্তায় বন্ধ করেন না। যেই দল নিয়ে আপনার এত অভিযোগ, আপনাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে, নানান ধরনের অভিযোগ উত্থাপন করা হচ্ছে, সেই দল বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে আপনার কোনো কথা আছে কিনা, বা কি বলতে চান তাদেরকে? জামাত ইসলাম আমার কাছে তাদের সম্পর্কে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো আমার কাছে মনে হয় স্ববিরোধী রাজনৈতিক দল জামাত ইসলাম। 47-এ তারা পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা সেই পাকিস্তানে আবার গিয়েছে। 71-এ তারা বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা সেই বাংলাদেশে তারা পলিটিক্স করছে। আপনি দেখেন সাম্প্রতিক সময়ে জামাত ইসলাম স্মৃতিসৌধে গিয়েছে, তারপরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছে, এতদিন যায় না তারা। এটা তারা কি বলতো, তারা একটা ন্যারেটিভ তারা করতো এখানে যে জায়েজ নাই, না জায়েজ। সাইদি সাহেবের মতো প্রমিনেন্ট একজন মানুষ, আমি ওনাকে খুব রেসপেক্ট করি, তাকে দিয়ে ধারাবাহিকভাবে লং টাইম তারা বক্তব্য রাখিয়েছে, মাঠে একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে, সেটা কি নারী নির্যাতিত হারাম। তারা সেখানে এসে আবার বেগম খালেদার নেতৃত্বে সরকার গঠন করেছে, শেখ হাসিনার সঙ্গে গিয়ে আন্দোলন করেছে। এই জামাত ইসলাম আপনার হচ্ছিল আরেকটি কথা, ডক্টর ইউনূস, ওনাকে নাই হেন ভাষায় তারা হচ্ছে সুদখোর বলার নাই লং টাইম ধরে। ওনার কি ওনার যে এনজিও গ্রামীণ, এটা কি গ্রামীণ কি বন্ধ হয়ে গেছে, এখন চলছে না? এখন তো কিছু বলেন না ওনারা এই বিষয়ে, সুদ নিয়ে কোনো কথা বলেন না। জামাত ইসলাম
একদিকে হচ্ছে হলো আপনার স্ববিরোধী রাজনৈতিক দল, অপর দিকে হচ্ছে দ্বিচারিতেও তাদের এক ধরনের বিষয় আছে, তারা দ্বিচারী কথাটা বলে থাকেন, আচরণ করে থাকেন। তারা বলছে যে ভাই তোমরা হচ্ছে 5 বারের চ্যাম্পিয়ন কিসের দুর্নীতিতে, আপনি ক্যাবিনেটে ছিলেন 5 বছর, আপনাদের এতগুলো এমপি ছিল আমাদের সঙ্গে, আচ্ছা ঠিক আছে মানলাম আপনারা বলছেন আপনারা অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, যান মানলাম তর্কের ক্ষেত্রে আমরা তো অন্যায় করছি, আপনারা কেন পদত্যাগ করলেন না পার্লামেন্ট থেকে, কেন আপনারা ক্যাবিনেট থেকে সরে গেলেন না যে আপনারা অন্যায় করছেন আমরা আপনার সঙ্গে থাকবো না, ইথিক্যালি আমরা যেতে পারি না, এটা কেন তো আসলাম বলা নাই, আপনি ক্রিমও খাবেন আমাকে বদনামও দিবেন, এই যে দ্বিচারী স্বভাবটা, এই সব কিছু মিলে জামাত ইসলাম হচ্ছে রিড করা খুব কঠিন। আপনি বিএনপিকে রিড করতে পারবেন, বিএনপি খুবই ট্রান্সপারেন্ট পলিটিক্যাল পার্টি, রিড করতে পারবেন। আপনি আওয়ামী লীগকে রিড করতে পারবেন না, আওয়ামী লীগ সকালে একটা বলবে বিকালে আরেকটা বলবে, এবং আওয়ামী লীগ মুখে যা বলে সেটা কখনো করে না। ঠিক জামাত ইসলাম যেটি তারা চর্চা করে সেটি তারা করে না, মানে বলে না, যেটি তারা বলে তারা সেটা চর্চা করে না। এই যে দুর্নীতির অভিযোগ, মানে 5 আগস্টের পরে তো অনেক অভিযোগ আসছে বিএনপির ব্যাপারে, এগুলোকে বিব্রত করে না বিএনপিকে? মজার একটা বিষয় আপনাকে বলি, জামাতে ইসলামী এই রিসেন্ট কিছু কথা তাদের ওনার পার্টি চিফ থেকে শুরু করে স্পোকম্যান যারা আছেন তারা কিন্তু বলছেন বিভিন্নভাবে, যেমন ধরেন চাঁদাবাজ দাঁড় করিয়েছেন। আমি আপনাকে আমার এই ফোন এখন খুলে দেখাবো, অ্যাটলিস্ট আমি আপনাকে 50টা ঘটনা বলতে পারি জামাত ইসলামের চাঁদাবাজি ঘটনা, তারা চাঁদাবাজি করছে। এখন আমার কথা হচ্ছিল একটা পলিটিক্যাল পার্টি, ভাই আমার তো পলিটিক্যাল পার্টি ওপেন, আমার একটা সাগর, অজস্র নদী এখানে আসে চলে যায়, আবার নদী বন্ধ হয়ে যায় এখান থেকে, তো আমার এই সাগরে যারা এখানে এসে মেশে, আমার তো আপনার বক্তব্যই মানছে যে বিএনপি কোনো স্ট্রাকচার নাই, যান আমি এটা ডিবেটই করলাম না, আপনার কথা অনুযায়ী আমরা কোনো পলিটিক্যাল পার্টিই না, আপনাদের এথিক্যাল পার্টি, আপনি একটা এথিক্যাল পার্টি হিসাবে আপনি তো এখানে আপনার লিডারশিপ হাওয়া থেকে আসে না, আপনি বিভিন্নভাবে পরীক্ষা করতে 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 একজন লিডার তৈরি করেন। তা আপনার শিবিরের একজন সদস্য লাস্ট ক্যাডার যার, এই সদস্য কেন আপনার আপনার হচ্ছে হলো নারী ঘটিত কাণ্ডে কেন উনি স্যাক হবে, উনি কেন চাঁদাবাজি করবে? আমি করি না, আমার পার্টিতে এই প্র্যাকটিসটা, আমাকে আমার লিডারশিপটা অন্যভাবে তৈরি হয়, আমি ক্যাডারভিত্তিক রাজনীতি আমার দল করে না, আমার দল কিন্তু পানিশমেন্ট দিচ্ছে এবং আমার পার্টি বলছে যে আরাফাত বিল্লাহ খাল তুমি এই অপরাধের কারণে তুমি বহিষ্কৃত, জামাত ইসলাম সেটাও বলে না। আপনি দেখবেন যে অজস্র ঘটনা এরকম আছে। এখন আপনি আমাকে একটা কথা বলেন তো, একদিন যে চুরি করে, একবার যে চুরি করে তাকে আপনি কি বলবেন? চোর বলবেন? যে 2বার করে তাকে কি বলবেন? চোর। চোর বলবেন আপনি। তো একবার যে চুরি করছে সেও তো চোর, যে 2বার চুরি করে সেও চোর, একবার চুরি করে 2বারের চোরকে সে নৈতিকভাবে বলতে পারে তুমি চোর? জামাত ইসলাম কি করে নাই, কোন দিকে করে নাই, আমাকে একটা প্রমাণ দেখেন তো জামাত ইসলাম এই কাজটা করে নাই। সব লাস্টে তাদের কি ছিল, একটা অহংকার ছিল, ভাই আমার পার্টিতে চেন অফ কমান্ড খুব স্ট্রং, আমার পার্টিতে আমরা মারামারি করি না, আমরা সবসময় এতাত করি, এতাত বলে থাকি আমরা, কি বলে আমরা নেতাদেরকে অনুসরণ করি, আনুগত্য আছে আমার মধ্যে। এই নমিনেশন নিয়ে দেখেন 4টা জায়গায় বড় রকমের বিদ্রোহ হয়েছে, এখানে প্রার্থীর গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়েছে, এখানে তো কি আছে বাকি জামাত ইসলামের? জামাত ইসলাম যে নীতি আদর্শের কথা বলে এখন কোনটা আপনি দেখেন তো, কোন জায়গায় তার নেতা কর্মী সব জায়গায় অটল আছে, একটা প্রমাণ আপনি দেখান যে এই কাজটা তারা করে না, এই পর্যন্ত সবই করে ফেলছে। আমার বক্তব্য হচ্ছে ভাই, আপনি যে আদর্শের কথা বলেন আপনি সে আদর্শের জায়গায় নাই, যে আদর্শকে ভিত্তি করে জামাত ইসলাম রাজনীতি শুরু করেছিল জামাত ইসলাম সে আদর্শের জায়গায় নাই এখন। সুতরাং আপনি আমাকে আপনি আমাকে কর্নার করতে পারবেন না, আপনি আমাকে কোনোভাবে চোর বলে আপনি পিছিয়ে সাজতে পারবেন না। আপনি যদি চোর হন, আমি যদি চোর হই, আপনিও চোর। তো আসেন এসব বাদ দিয়ে এটা বলেন যে ভাই ঠিক আছে আপনারও ভুল আছে আমারও ভুল আছে, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা কি করতে পারি সেটা বলেন, আমরা পারস্পরিক দোষারোপ না করে কিভাবে করতে পারি একটা ভালো বেটার বাংলাদেশ মেক করতে পারি সেটা বলেন। ফ্যাসিবাদদের বিরুদ্ধে যে লড়াইটা আমরা করলাম তখন কি বিএনপির দোষ ছিল না? বিএনপি চাঁদাবাজ তখন বলা নাই কেন? বিএনপির 5 বারের যে করাপশন করছে সেটাকে তখন বলা নাই কেন? কেন বলা নাই বলেন? এখন যে বিএনপিকে দোষারোপ করছে জামাত ইসলাম, যতগুলো দোষ দেয় বিএনপির, কেন আন্দোলন সংগ্রামের মুহূর্তে এই কথাগুলো বলা নাই বিএনপি? এই 5 আগস্ট আগে কেন এগুলো বলা নাই? তার মানে জামাত ইসলামের ব্যাড ইন্টেনশন আছে এগুলো নিয়ে। এবং আপনি দেখবেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব অথবা আমার পার্টির হাই কমান্ডারের একজন লোক জামাত ইসলামের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য দেয়নি এই পর্যন্ত যেটি আপনি কোট করতে পারেন। আপনি বিবিসির সংবাদ দেখেন,
সেখানে জামাত ইসলামের 71 ভূমিকা নিয়ে আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করা হয়েছিল। জামাত ইসলামের কৃতজ্ঞ থাকা উচিত এই কারণে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একটি চমৎকার অ্যান্সার করেছেন, যেটি জামাতকে হাজারো হাজারো প্রশ্ন থেকে তাকে সেভ করেছে। সেটি কি, যে 71-এ যদি জামাতে ইসলাম পুরো অন্যায় করে থাকে তার দায়ভারটা তার নিজের। আমি এখানে কি বলবো? উনি কি বলতে পারতেন না 71-এ জামাত ইসলাম যে অন্যায় করেছে তার দায়ভার তাদের? তার মানে এটা সাবেত হয়, স্ট্যাবলিশড হয় যে বিএনপির চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারম্যান উনি জামাতকে যুদ্ধাপরাধ কিংবা 71-এর ভূমিকা নিয়ে উনি দায়ী করে এই কথাটা বলছেন। উনি বলছেন যদি পক্ষান্তরে আমরা কি শুনি, আলু তারেক, আমাদেরকে শুনতে হয় আলু তারেক। আমি জামাতে কয়েকজন জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনারা কি ওনার বক্তব্য শুনেছেন? এই যে গণভোট নিয়ে আপনারা কথা বলছেন, ওনার বক্তব্য শুনেছেন? উনি কি আসলে বলেছে? এই আলু সংজ্ঞার কি ছিল? এই যে 3000 কোটি টাকা লস হচ্ছে কৃষকের, আপনার না ভাই পুরোটা শুনে নেই। পুরো বক্তব্য না শুনে এই যে ট্রোলটা করছে, এটার পেছনে জামাতের উদ্দেশ্য আছে। আমি মনে করি এই ফ্যাসিবাদকে আমরা সবাই মিলে, আমাদের যেমন অনেকবার বলেছেন যে আমরা সবাই মিলে করেছি রে ভাই, কারোর একক কোনো কিন্তু আমরা নেই তো, আমার বিএনপিও নাই, সবাই মিলে এই ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি। আমরা সবাই মিলে বাংলাদেশটা গড়তে চাই। তো সবাই মিলে দেশ গড়তে গেলে যদি সারাদিন আমি বসে আপনার ভুল ধরি, আমি আপনাকে ইন্টেনশনালি ট্যাগ দেই, তাহলে আমি তো চাই না যে বাংলাদেশটা ভালো হোক। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী আচরণ, আওয়ামী লীগ যত নেগেটিভ তৈরি করছে বিএনপির এগেইনস্টে, সব জামাত এখন করতেছে, সব। এবং আওয়ামী লীগের ভাষায় জামাত কথা বলতেছে বিএনপির ক্ষেত্রে। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। তো সবশেষ প্রশ্ন আপনার কাছে থাকবে যে আপনার বাবার জন্য, আপনার পরিবারের জন্য কিছু বলার আছে কিনা? আমার বাবার জন্য আমার স্পষ্ট বার্তা, সেটা হচ্ছে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে ভালোবাসার ক্ষেত্রে আমার কোনো রকম কার্পণ্য নাই, কিন্তু আপনি আপনার কাছে আমার বক্তব্যকে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমি আপনাকে অনুরোধ করব আপনি আরো ভালো করে আমার এই বক্তব্য শুনবেন। একাডেমিক্যালি আমি আপনাকে কখনো ইগনোর করি না, কারণ আমি আপনার সন্তান হিসাবে আমি ওকে জেনে শুনে এটা করতে পারি না। আমি এত বড়, মানে তারা কুলাঙ্গার বলছে আমাকে, তারা আমাকে কুলাঙ্গার বলুক, সমস্যা নাই, তা আমি অ্যাটলিস্ট কুলাঙ্গার না। আমি আপনাকে একাডেমিক্যালি কখনোই অশিক্ষিত বলি নাই, যেটা যেটা সম্ভব না সেটা কেন বলবো? আমি আপনাকে আমি বলেছি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। ঠিক একইভাবে আপনার কাছে অনুরোধ রইল, আপনার পলিটিক্যাল দল যেটি জামাত ইসলাম, তাদেরকে বলবেন যে ওই যে আমার সম্পর্কে আপনি একটা যে ফর্মুলা বললাম আপনাকে, সেই ফর্মুলা অনুযায়ী আমার কাউন্টার বক্তব্য তারা যেন তৈরি করে, আমাকে গালাগালি না করে তারা যেন কাউন্টার বক্তব্য তৈরি করে, প্রোঅ্যাক্টিভ পলিটিক্স করে, রিঅ্যাক্টিভ পলিটিক্স যেন জামাত ইসলাম না করে। ঠিক আছে সারাদ ভাই, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও উপস্থিত হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।